আর কত নিচে নামবে বাংলাদেশের ক্রিকেট? এক সময়ের শক্তির জায়গা ওয়ানডে ফরম্যাটে এখন দুর্দশা। বিসিবি পরিচালক আকরাম খানের প্রশ্ন, সুযোগ সুবিধা সবই তো পাচ্ছে, তবুও টাইগাররা কেন পিছিয়ে যাচ্ছে? র্যাঙ্কিংয়ে 10-এ থাকা বাংলাদেশ দল শঙ্কায়, বিশ্বকাপে খেলতে কি হবে বাছাই পর্ব? সাইফুল রূপকের রিপোর্ট। যেমন আগে কেউ মাশরাফি খেলা দেখতে যেত, কেউ তামিমের, কেউ সাকিবের। আপনার যদি কোনো আইকন না থাকে আপনি কিন্তু ম্যাচ দেখবেন না। আইকন নেই, সাথে পারফরম্যান্সও পড়তি। পঞ্চপাণ্ডবের বিদায়ে দর্শকরাও কি ক্রিকেট বিমুখ? 50 ওভারি ফরম্যাটে টাইগারদের হিংস্রতা কমেছে। র্যাঙ্কিংয়ে 10-এ নামা যেমন লজ্জার, সাথে দুশ্চিন্তা আর শঙ্কাও কাজ করছে। 2027-এর 31 মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে 8-এ থাকার মিশন। টপ 8-এ হোস্ট সাউথ আফ্রিকা থাকলে 9 নম্বর দলের হাতে উঠবে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট। ওয়ানডেতে মিরাজদের বেহাল অবস্থা দেখে মাথায় হাত বিসিবির পরিচালক ও সাবেক ক্রিকেট অপারেশনস প্রধান আকরাম খানের। যে টিম মনে করেন 6-7-এ ছিল, ওখান থেকে যে আস্তে আস্তে 10-এ আসছে, এটা তো উচিত না। আমাদের তো ডে বাই ডে অন্য দেশের সাথে তুলনা, অন্য দেশের 2-1টা দেশের সাথে তুলনা না করলে আমাদের প্লেয়ারদের জন্য ফ্যাসিলিটিস আমাদের বাড়ছে। আমরা আপনার বাইরের ফ্যাসিলিটিসগুলো আস্তে আস্তে কিন্তু আগে যেরকম ছিল তার চেয়ে ডে বাই ডে কিন্তু ডেভেলপ তো হচ্ছে। তো পারফরমেন্স তো ভেরি ইম্পর্টেন্ট। আপনি যতই করেন, আপনি যদি পারফরমেন্স না করেন সব কিছু কিন্তু নেগেটিভের খাতায় যাবে। সো সেই জিনিসটা হচ্ছে। এখন সবাই সমালোচিত হচ্ছি, সবাই মানে বিতর্কিত হচ্ছি। তো এই জিনিসটাকে কিন্তু আপনার বের হয়ে আসতে হবে এখান থেকে, আদারওয়াইজ আপনার নো ওয়ে, আপনি ডে বাই ডে কিন্তু আপনার আরো খারাপের দিকে যাবে সব কিছু। গেল বিশ্বকাপের আগে সুপার লিগের সিস্টেম চালু করে আইসিসি, যেখানে তামিমের বাংলাদেশ দাপট দেখায়। 3 নম্বর দল হয়ে ভারত বিশ্বকাপে খেলে টাইগাররা। এবার র্যাঙ্কিং দেখেই সব হিসেব নিকেশ হবে। মিরাজ শান্তরাই এখন সিনিয়র, তারুণ্য নির্ভর দলটা কি চাপকে জয় করতে পারবে? আমাদের যে বর্তমানে যে প্লেয়ার আছে এরাও কিন্তু ভালো, বাট প্রবলেম যেটা হয়েছে যে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি, রিয়াদ, ওরা যে ম্যাচে গিয়ে যে একটা হারা ম্যাচকে জিতিয়ে দিত, এই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমরা এখান থেকে এই প্লেয়ারদের থেকে পাচ্ছি না। আর যেটা হলো ধারাবাহিকতার খুবই অভাব আছে। এই দুইটা জিনিস যদি ঠিক করে, এদের আর ট্যালেন্টেড, এটা নো ডাউট, বাট সিচুয়েশানে সে ট্যালেন্টেড তখনই আপনার প্রমাণিত হবে যখন আপনার ভালো মানে প্রেশার সিচুয়েশানে ম্যাচটা বের করে আনবে। তো এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনাকে এই পারফরমেন্স করতে হবে। চলতি বছরে 5 ওয়ানডে খেলে কেবল 1 ম্যাচ জিতেছে বাংলাদেশ। সাইফুল রূপক, 71। রাত পোহালেই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে সিপিএল-এ নামবেন সাকিব। সামনে অনন্য এক রেকর্ডের হাতছানি। বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে গড়তে যাচ্ছেন অনন্য এক কীর্তি। বৃহস্পতিবার সাকিব দলের সঙ্গে প্র্যাকটিস করেছেন ওয়ার্নার পার্কে। বাংলাদেশ সময় ভোর 5টায় সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক, অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জার্সিতে ব্যাট হাতে সাকিব যেন বড্ড আনমনা। নেটের পথে যেতে যেতে পেছনে ফিরতেই সব স্মৃতি যেন ঝাপসা। এই ভেন্যুতেই সাকিব 3টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন লাল সবুজ জার্সিতে। অথচ সাকিবের জায়গা হয়নি গেল ডিসেম্বরে ক্যারিবিয়ানদের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজের দলে। এই ওয়ার্নার পার্কেই সেদিন সাকিবকে না দেখে রীতিমতো অবাক হয়েছিলেন ক্যারিবিয়ান গ্রেট স্যার কার্টলি অ্যাম্ব্রোস। He's still a very good player. I am a little bit surprised he's not here in the Caribbean. I don't know why that is. I don't know why he's not here, but he have served Bangladesh cricket very, very well over the years. Wonderful all-round cricketer. But I still believe he got a lot left for Bangladesh. And of course, it'd be nice to have him to help nurture the younger players so they can gain experience. But I don't know why he's not here, but he's a good cricketer. এবার সেই অ্যাম্ব্রোসের দলের হয়ে সিপিএল মাতাবেন সাকিব আল হাসান। প্র্যাকটিসে সাকিব যেন কোচ পল নিক্সন আর পুরো অ্যান্টিগা ফ্যালকনসের মধ্যমণি। সাকিবের সামনেও দারুণ একটা রেকর্ডের হাতছানি। স্বীকৃত টি-20 ক্রিকেটে আর মাত্র 2টা উইকেট পেলেই বিশ্বের প্রথম বাঁহাতি বোলার হিসেবে 500 উইকেট শিকারের কীর্তি গড়বেন সাকিব। সব মিলে বিশ্বের 5ম বোলার হিসেবে 500 উইকেটের মাইলস্টোন স্পর্শ করার হাতছানি নাম্বার 1-এর সামনে। এর আগে এই কীর্তি আছে কেবল রশিদ খান, ডোয়েন ব্রাভো, সুনীল নারিন আর ইমরান তাহিরের। সিপিএলে রাত পোহালেই সাকিবদের প্রতিপক্ষ স্বাগতিক সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। 2টা উইকেট পেলে সাকিব আরও একটা অনন্য কীর্তি গড়বেন। প্রথম ক্রিকেটার হিসেবে 7,000+ রান ও 500 উইকেটের মালিক হবেন একমাত্র সাকিব আল হাসান।
জসিম, ৭১। ক্যাচ নিতে গিয়ে তালগোল, রান বাঁচাতে গিয়ে পায়ে টান, টপ অ্যান্ড টি-20তে মাঠ নেমে বাংলাদেশ এ দল হয়রান। ডারউইনে উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের কাছে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে সোহানরা। প্রাপ্তি বলতে সাইফ হাসানের ঝড়ো ফিফটি। বিস্তারিত রিপোর্টে। ডারউইনে ব্যাক টু ব্যাক টপ এন্ড টি-20 সিরিজে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে লাল সবুজের রেশ, গোটা আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ। জাতীয় পতাকা বুকে নিয়ে জাতীয় সঙ্গীতে কণ্ঠ মেলায় ওরা ১৫ জন। ডারউইনে এদিন শুরুটাও ছিল ব্যতিক্রমী। কয়েনের পরিবর্তে ব্যাট দিয়ে টস করতে নামেন সোহান আর ইরফান খান, যেখানে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নেন পাকিস্তান শাহিনের কাপ্তান। শুরু থেকেই ওদের ধুমধারাক্কা ব্যাটিং, খাজা নাফে আর ইয়াসির খান জমিয়ে তোলেন জুটি। টাইগার বোলারদের বিপরীতে হাঁকাতে থাকেন একের পর এক ছক্কা আর বাউন্ডারি। পাওয়ার প্লেতে নাফে আর ইয়াসিরের ওপেনিংয়ে পাকিস্তান শাহিনসের বোর্ডে ওঠে ৬৯ রান। শুধু পাওয়ার প্লেই না, ম্যাচের অর্ধেক জুড়েই ওরা দাপট দেখান। ১০ ওভারে ছাড়ান ১০০-র গন্ডি। ২৭ বলে নিজের 50 তুলে নেন খাজা নাফে। ইয়াসির খানও হাফ সেঞ্চুরি তুলে নেন পরের ওভারে। ৩৪ বলে ইয়াসিরের হাফ সেঞ্চুরি। বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও বাংলাদেশ এ দল ছন্ন ছাড়া। একটা ক্যাচ নিতেই রাব্বি আর নাইম শেখ দিশাহারা। অবশেষে ১২তম ওভারের প্রথম বলে জুটি ভাঙেন হাসান মাহমুদ। রান আউটের শিকার হয়ে ৬১ রানে খাজা নাফে ফেরেন ড্রেসিং রুম। পরের ওভারে ইয়াসিরকে ফেরান মাহফুজুর রাব্বি। ৪০ বলে ৬২ রানে আউট হন এই পাক ওপেনার। মোহাম্মদ ফাইককে বেশি দূর যেতে দেননি রকিবুল। ১০ বলে ১৮ রান করে ফাইককে ফেরান ড্রেসিং রুম। তবে উইকেটের আরেক প্রান্তে আব্দুল সামাদ চালাতে থাকেন সাইক্লোন। ২৩ বলে 50 তুলে সেট করে দেন ম্যাচের টোন। শেষ ওভারে হাসান মাহমুদ ইরফান খানকে ২৫ রানে বোল্ড করলেও ততক্ষণে রান ছাড়িয়ে যায় ২০০-র গন্ডি। পাকিস্তান শাহিনস নির্ধারিত ওভার শেষে বোর্ডে তোলে ৪ উইকেটে ২২৭ রান। রানের পাহাড় তাড়া করতে নেমে বাংলাদেশ এ দল শুরুতেই ছন্ন ছাড়া। এক বাউন্ডারি হাঁকিয়েই প্রথম ওভারে নাইম শেখ পড়েন কাটা। দ্বিতীয় উইকেটে জিসানকে নিয়ে আশা দেখিয়েছিলেন সাইফ হাসান। ৩৮ বলে দুজনে গড়েন ৮৬ রানের জুটি। তবে সেই ঝড় থামান মাস সাদাকাত। ১৭ বলে ৩৩ রানে জিসান আলমকে করেন কুপকাত। পরের ওভারে আফিফও গন ৬ রানে। একাকী লড়াই চালানো সাইফ হাসানও টেকেননি বেশিক্ষণ। ৩২ বলে ৫৭ রান করে ফেরেন প্যাভিলিয়ন। এরপর শুধুই বাংলাদেশ এ দলের আসা যাওয়ার মিছিল, যে মিছিল থামে ১৬ ওভার ৫ বলে। বাংলাদেশ অল আউট হয় ১৪৮ রানে। ১৯ বল আগে পাকিস্তান শাহিনস পেয়ে যায় ৭৯ রানের বিশাল জয়। পার্থ বণিক, ৭১। বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের সঙ্গে সম্পর্কচ্ছেদের পথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৪ সালে করা আর্থিক সমঝোতা অনুযায়ী চুক্তির অর্থ প্রদানে ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজিটি, যা বিভিন্ন ধাপে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪৬ কোটি টাকা। বিস্তারিত মোহাম্মদ আদনানের রিপোর্টে। চিটাগং কিংস এবং বিসিবি টানাপোড়েনের খবরটা বেশ পুরনো। নানা বিতর্ক এবং অভিযোগ নিয়ে বরাবরই খবরের শিরোনাম হতে হয়েছে দুপক্ষকে। বিসিবির সঙ্গে চিটাগং কিংসের আর্থিক অনিয়মের বিষয় নিয়ে এবার মুখ খুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সংবাদ বিবৃতিতে জানায়, ফ্র্যাঞ্চাইজিটি পাওনা অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় তাদের সাথে সমঝোতা চুক্তি বাতিল করেছে ক্রিকেট বোর্ড। বিপিএল এর প্রথম ২ আসরে অংশ নেবার পর নানা কারণে বাদ পড়ে চট্টলার দলটা। গেল আসরে আবারও বিপিএল এ অংশ নেয় কিংস। তবে বিপিএল এর ৩টি আসরে বিভিন্ন খাতের পাওনা এবং সেসবের দীর্ঘদিনের সুদ মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিটির কাছে বিসিবি পায় ৩৭,৮২,১৫৬ মার্কিন ডলার বা প্রায় ৪৬ কোটি টাকা। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চিটাগং কিংসের মালিক প্রতিষ্ঠান এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেড বিপিএল এর প্রথম ও দ্বিতীয় আসরের বকেয়া পরিশোধে ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত একাধিকবার আইনি নোটিশ পাঠায় বিসিবি। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি তাদের চুক্তির শর্ত পালনে ব্যর্থ হয়। শেষমেশ ২০২৪-এর ২০ সেপ্টেম্বর চিটাগং কিংসের স্বত্বাধিকারী এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের সাথে সেটেলমেন্টের এগ্রিমেন্টে যায় বিসিবি। কিন্তু সেই এগ্রিমেন্টে মেনে চলতে পারেনি প্রতিষ্ঠানটি। বিসিবির দাবিকৃত অর্থের মধ্যে মূল বকেয়া প্রায় ১৫ লাখ ডলার এবং ২০১২ থেকে ২০২৫ পর্যন্ত সুদ জমেছে প্রায় ২২ লাখ ডলার।
বিবৃতিতে জানানো হয় শুধুমাত্র বিসিবির পাওনাই নয়, ফ্র্যাঞ্চাইজিটি গেল আসরের ট্যাক্স, খেলোয়াড়দের পাওনা, স্টাফদের পাওনা সহ হোটেলের পাওনাও এখনো পরিশোধ করেনি। মোহাম্মদ আদনান, ৭১। এবার একটা অধরা ট্রফি জেতার লক্ষ্যে যাচ্ছে বাংলার মেয়েরা। বৃহস্পতিবার সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাফুফে। মাঠের খেলা নিয়ে আয়োজিত প্রেস কনফারেন্স, টাকা পয়সার ইস্যু ওঠায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। বাফুফে নারী উইং চেয়ারম্যান কিছুটা মেজাজও হারিয়েছেন। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। এই যে অর্পিতা বসা আছে, না না না, আপনি থামেন, আমি উত্তর দিতে দেন। অর্পিতা এখানে বসা আছে, জিজ্ঞেস করেন যে ওরা পাঙ্গাস মাছ খায় কিনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেস কনফারেন্স রুমে ভরা মজলিসে সাংবাদিকদের অভিযোগের সুরে প্রশ্ন শুনে বাফুফে ওমেন্স উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ অনেকটা মেজাজি হারালেন যেন। এমনকি হস্তক্ষেপ করতে হলো প্রেস ব্রিফিংয়ের সঞ্চালককেও। পরামর্শ সেটা আপনি প্রেস কনফারেন্সে শেষ করি আমরা। ঘটনার শুরু অনূর্ধ্ব-17 নারী সাফ চ্যাম্পিয়নশিপের স্কোয়াড ঘোষণার মঞ্চে, যেখানে স্পন্সরশিপ প্রতিষ্ঠানের সাথে বাফুফের চুক্তির স্বচ্ছতা নিয়ে, চুক্তির অঙ্ক নিয়ে প্রশ্ন তোলা হয় এবং একের পর এক প্রশ্নে বিদ্ধ হতে থাকেন কিরণ। তখনই এক পর্যায়ে খানিক মেজাজ হারান ওমেন্স উইং চেয়ারম্যান। স্পষ্টভাবে জানান, মেয়ে ফুটবলারদের খাওয়া দাওয়া নিয়ে কোনো রকম গাফিলতি বাফুফে করে না। ডাইনিং এ ওদের জন্য যে খাবারটা থাকে, এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন রান্না করে না, এটা টেন্ডার করা হয়। এখানে ক্যাটারিং আসে, যাদের ক্যাটারার নিয়োগ করা হয় তাদের সেখানে কি কি খাবার থাকবে মেনু দেওয়া থাকে, সেই মেনু অনুযায়ী খাবার হয়। ইভেন ওদেরকে জিজ্ঞেস করেন ওদের জন্য যতখানি মাংস থাকে সেটা ওরা মেপে নেয়। আপনারা বলে দেন পাঙ্গাস মাছ, পাঙ্গাস মাছ জিন্দেগিতে এখানে আসে না। অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের জন্য আয়োজিত প্রেস কনফারেন্স অন্যদিকে মোড় নেয়ার আগে আসন্ন টুর্নামেন্টের জন্য 23 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অর্পিতা বিশ্বাস। স্কোয়াডে ইয়ারজান বেগম, মেঘলা রানী সহ 8 জন আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলার আছে। আর একেবারে নতুন ফুটবলার আছে 5 জন। স্কোয়াডে তারুণ্য আর অভিজ্ঞতার এই মিশেলকেই নিজেদের সবচেয়ে বড় শক্তি মনে করছেন ক্যাপ্টেন অর্পিতা। কিছু নতুন প্লেয়ার আছে, তো ওরা অনেক ভালো খেলে। আর যারা হচ্ছে পুরাতন আছে, প্রীতি, ইয়ারজান, ওদের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। আর আন্ডার-16 যেটা আমরা লাস্ট 2024 সালে চ্যাম্পিয়ন হয়েছি, তো ওটা তো অনেকেই খেলছে এবং ওদের সবারই কম বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তো অভিজ্ঞতাটাই আমাদের প্লাস পয়েন্ট। বাংলাদেশে মেয়ে ফুটবলারদের গুরু হিসেবে মানুষ এখন পিটার বাটলারকেই চেনে, তাকেই চায়। কিন্তু 17 না পেরোনো মেয়েদের এই গ্রুপের সাথে বাটলার থাকছেন না। তবে দায়িত্বপ্রাপ্ত হেড কোচ লিটু দলকে ট্রেনিং করিয়েছে বাটলারেরই পরামর্শে। ভুটানে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে ভারতই হবে বাংলাদেশের সবচেয়ে বড় হুমকি। কিন্তু টুর্নামেন্ট শেষে পজিটিভ রেজাল্ট নিয়ে ফেরার ব্যাপারেও তিনি আশাবাদী। যে আমাদের মেয়েরা ডে বাই ডে উন্নতি করছে। এখন তাদের আগে যেমন হেরে যেত, এখন কিন্তু জিতা শুরু হয়েছে। তা আপনারা পজিটিভলি দেখেন। আমি মনে হয় যে মেয়েরা এবার নিরাশ করবে না, ম্যাচ বাই ম্যাচ আমাদের মেয়েরা ভালো করবে। এবারের সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ হবে ভুটানের 4 দলের অংশগ্রহণে। টুর্নামেন্টে স্বাগতিক ভুটানের সাথে আছে বাংলাদেশ, ভারত আর নেপাল। লিগ পদ্ধতির টুর্নামেন্টে প্রতি দল একে অপরের সাথে খেলবে 2টা করে ম্যাচ। সব দল 6টা করে ম্যাচ খেলার পর যারা সর্বোচ্চ পয়েন্টের অধিকারী হবে তারাই হবে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। 20 আগস্ট সন্ধ্যা 6টায় বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভুটানের বিপক্ষে। ভারতের বিপক্ষে বড় ম্যাচ 22 আগস্ট। একদিন পর 24 আগস্ট নেপালের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে 31 আগস্ট। অনূর্ধ্ব-17 সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপের আসর এর আগে একবারই হয়েছে। 2023 সালে স্বাগতিক হয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি বাংলাদেশের। অতিথি দল রাশিয়ার কাছে হেরে রানার্স আপ হয়েছিল বাঘিনীরা। সিনিয়রদের সাফল্যে অনুপ্রাণিত অর্পিতার দল এবার আর নিশ্চয়ই খালি হাতে ফিরতে চাইবে না। ফয়সাল হাবিব, 71। পিএসজির হাতে সুপার কাপের শিরোপা তোলার মধ্য দিয়ে বেজে গেল নয়া সিজনের দামামা। আর মাত্র একদিন বাদে মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাবের লড়াই। সবার আগে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। পরের সপ্তাহে শুরু হবে জার্মান ও ইতালিয়ান লিগ। কোহিনুর কর্নার রিপোর্ট। ক্লাব বিশ্বকাপে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। তার ঠিক 1 মাস পরেই টটেনহ্যামকে হারিয়ে সুপার কাপের প্রথম ট্রফিটা জিতে পেইন্টা মিশন কমপ্লিট করল প্যারিজিয়ানরা। আর এরই মধ্য দিয়ে শেষ হলো বিজি রোমাঞ্চকর সামার ব্রেক।
স্ট্র্যাটেজিক টাইম আউট শেষ, দলগুলো যে যার স্বাদ আর সাধ্যমতো ফুটবলার বিকিনি করে নয়া স্বপ্নে সাজিয়েছে স্কোয়াড। আর মাত্র একদিন বাদেই পর্দা উঠছে ইউরোপিয়ান ফুটবলের। শুরুটা হচ্ছে স্প্যানিশ লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ আর ফ্রেঞ্চ লিগ 1 দিয়ে। জার্মান আর ইতালিয়ান লিগটা পাচ্ছে খানিকটা ব্রেদিং টাইম। পরের সপ্তাহে 22 আগস্ট মাঠে গড়াবে বুন্ডেসলিগা, আর তার একদিন পর শুরু হচ্ছে ইতালিয়ান লিগ সিরিয়া। 127তম ইপিএল এর শুরুর দিনে মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল। অ্যানফিল্ডে ওদের প্রতিপক্ষ 9 নম্বর থেকে সিজন শেষ করা বোর্নমাউথ। 380 ম্যাচের লিগ শেষ হবে 14 মে 2026। চলতি সিজনে রেলিগেটেড হয়ে ইপিএল থেকে চ্যাম্পিয়নশিপে নেমে গেছে লেস্টার সিটি, ইপসুইচ আর সাউদাম্পটন। অন্যদিকে প্রমোশন পেয়ে ফিরেছে লিডস ইউনাইটেড, বার্নলি আর সান্ডারল্যান্ড। নয়া সিজনে পরিধি বাড়ছে ভিএআর এর। হলুদ কার্ড আর কর্নারের সিদ্ধান্ত আসতে পারে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির কাছ থেকে। ইপিএল শুরুর ঘণ্টাখানেক আগেই অবশ্য জিরোনা আর রায়ো ভায়াকানোর ম্যাচ দিয়ে শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগার 95তম সিজন। একদিন বাদেই মাঠে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ মাঠে নামবে 20 আগস্ট। এবারের সিজনে প্রমোশন পেয়েছে লেভান্তে, এলচে আর রিয়াল ওভেইদো। লিগ থেকে ছিটকে গেছে লেগানেস, লাস পালমাস আর ভায়াদোলিদ। শুক্রবার দিবাগত রাতেই শুরু ফ্রেঞ্চ লিগ 1। ৮৮তম আসরে যথারীতি প্রতিটি দল খেলবে 18টি করে ম্যাচ। লিগ শেষ হবে 16 মে 2026। এবারের লিগে প্রমোশন পেয়েছে লরিয়েন্ট, প্যারিস এফসি আর মেদ। 2025-এ 5 শিরোপা জিতে ফায়ারিং মুডে থাকা পারিজিয়ানরা মাঠে নামছে 18 আগস্ট। 22 আগস্ট শুরু হচ্ছে জার্মান লিগ বুন্ডেসলিগার 63তম আসর। একদিন বাদেই লাইপজিগের বিপক্ষে নয়া মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। নতুন দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে এফসি কলন আর হামবার্গ। ইউরোপের শীর্ষ 5 লিগে সবার শেষে 23 আগস্ট শুরু হচ্ছে সিরিয়ার 124তম সিজন। 20 দলের এই লিগ শেষ হবে 24 মে। এবছর লিগে উঠে এসেছে সাসুয়েলো, পিসা আর ক্রেমোনেসে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আসছে মাসে ফিরছে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন্স লিগ, তারপর ইউরোপা লিগ আর পরের মাসে কনফারেন্স লিগ। সব মিলিয়ে বসে থাকার দিন শেষ। এবার শুধুই হিসাব নিকাশ আর প্রেডিকশন। কোহিনুর কণা, 71। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।